2-4 জন উপদেষ্টাকে যদি আপনার রিমান্ডে নেওয়া হইতো, অনেক বেশি এলাকার মানুষ খুশি হইতো। ওসমান হাদির এই ঘটনার পরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর 2-1 জন গুরুত্বপূর্ণ লোককে যদি রিমান্ডে নেওয়া হইতো, দেশের মানুষ অনেক বেশি খুশি হইতো। আগুনে ঘৃতা হতে বলে না, আগুন জ্বলছিল, একটা সাস্টেইনড আগুন, মানে আপনি আবার ঘি দিচ্ছেন, আগুনটা বেড়ে যায়। কিন্তু জনাব আনিস আলমগীরকে একটা যে মামলার কথা বলা হয়েছে, আমি এটা কোনোভাবেই গ্রহণ করি না। মামলাটা দেয়া যায়, ফুয়াদ ভাই উনি আসলে মূলত কি করেছেন, উনি আওয়ামী সিম্প্যাথাইজার, কোনো সন্দেহ নাই। ওনার সাথে আমরা টকশো করেছি, দ্বিমত করেছি, ফাইট করেছি, ঝগড়াঝাটিও। আওয়ামী লীগের ভোট, ভোট বাড়বে, আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের যে তৃণমূলের ভোট আছে, তারা বোধ করছে যে মৌলবাদীদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে কথা বলে 71 এসে টেনে নিয়ে আসলে এই সেকশনের ভোটটা হয়তো আমি এনশিওর করতে পারবো যে এটা আমার বক্সে আসবে। শেখ হাসিনা কিন্তু এখন প্রতিদিন টেক দেয়, এবং প্রত্যেকটা হচ্ছে বাংলাদেশে কিভাবে সংঘাত করতে হবে। একজন বলছে আমরা এটা করব, মানুষ খুন করা, করে দেখাও, কথা বলো না, এসব হয়েছে। এরপরও ভারত বলছে তাদের মাটিতে বসে কিছু হচ্ছে। যে মানুষটা অন্ধ বোভা, যিনি কখনো এই লেখাপড়ার জগতে বিচরণ করেন নাই, তার কাছে এটা কিন্তু একটা কাপড়। ডায়মন্ড ওয়াটার প্যারাডক্স বলে একটা কথা প্রাচীনকাল থেকে আলোচিত হয়। মানে সক্রেটিস খুব অবাক হয়ে দেখলেন যে পানি ছাড়া আমরা বাঁচি না, সেই পানির কোনো দাম নাই, কিন্তু যে ডায়মন্ড থাকা না থাকার সাথে আমাদের জীবনে কিছু আসে যায় না, ওইটা এত দাবি হয়ে গেছে কেন? জাতীয় নিরাপত্তার হুমকি যারা যারা আছে, ধরেন এই হাসিনা এবং তার যে অলিগার্ক, তার যে গ্যাং, অথবা এসালামের মতো চোর ডাকাত যারা আছে, ওদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, ওনাদের নিয়ন্ত্রণে আছে, মানে হচ্ছে কাগজপত্র নিয়ন্ত্রণে আছে, যেমন কিছু ঘটে টটে নাই। ফুয়াদ ভাই কথা শুনতে শুনতে একটা বিখ্যাত গানের 2টো লাইন হুবহু মনে থাকবে কিনা জানি না, অন্তত 2টো লাইন বলতে চাই। জন লেননের ইমাজিন গানটা, ওখানে একটা লাইন আছে এরকম, ইমাজিন দেয়ার ইজ নো কান্ট্রিজ, দেয়ার ইজ নাথিং টু ডাই, টু কিল অর ডাই ফর। মানে দেশ নাই, দেশ যদি না থাকে আপনি খুন করার জন্যও কিছু নাই, মারা যাওয়ার জন্যও কিছু নাই। 54তম বিজয় দিবসে বাংলাদেশ, তবু এখনও সেই বিজয়কে ঘিরে চলছে নানা ধরনের রাজনীতি, ক্রেডিট আর চেতনার রমরমা আয়োজন। অথচ যে উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিল, মা বোনের সম্ভ্রম হানি ঘটল, সেই সাম্য থেকে এখনও বহু দূরে বাংলাদেশ। অধিকার আর আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় এখন রাজপথে প্রকাশ্যে গুলির মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ পন্থা ধারণ করা ওসমান হাদিদের। এখনও গণতন্ত্র, বাকস্বাধীনতা আর অধিকারের জন্য জীবন দিতে হচ্ছে তরুণ যুবাদের। 71-এর ধারাবাহিকতায় অর্জিত 24-এর আকাঙ্ক্ষাও আজ হুমকির মুখে। আর এই সব কিছুই ভেস্তে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে দেশ, কোন দিকে রাজনীতি আর কোন দিকে ভোট? দর্শক স্বাগত, আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আমরা আজকে আলোচনার নাম দিয়েছি বাংলাদেশের দাম। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে স্বাগত। আমাদের সাথে আরও আছেন নাগরিক ঐক্যের সাবেক কেন্দ্রীয় নেতা ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান, আপনাকে স্বাগত। একটু শুরুতে যেতে চাই ফুয়াদ ভাই আপনার কাছে। আমরা যে বিষয়টি আজকে আলোচনার নাম রেখেছি বাংলাদেশের দাম, কতটা দাম দিয়ে আমরা কি পেলাম? ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে আজাদি, স্বাধীনতা, এগুলো হচ্ছে একটা অনুভূতির ব্যাপার। ইংলিশে যদি বলি, যেটা কারেক্ট বাংলা জিনিস আমার মনে পড়ছে না, স্টেট অফ মাইন্ড, যে এটাকে আপনি কীভাবে দেখেন। একটা যেটাকে আমরা পতাকা বলি, আপনি যদি যে মানুষটা অন্ধ বোভা, যিনি কখনো এই লেখাপড়ার জগতে বিচরণ করেন নাই, তার কাছে এটা কিন্তু একটা কাপড়। ওইটা দিয়ে সে হয়তো ধরেন কখনো ঘর মুছবে, কখনো সে ঝাড়ু দেবে, কখনো একটু পাতিল মোছা ধোয়া মোছা করবে, গরম জিনিসটা পাতিলটা চুলা থেকে ওঠাবে, তার কাছে ওই জিনিসটা সিম্পল একটা জিনিস। অথবা ধরেন যারা ভিনদেশি, একজন আমেরিকান সিটিজেনের কাছে আমার লাল সবুজের ওই টুকরাটা যদি দেন, তার কাছে কিন্তু এটা পিস অফ ক্লথ, শুধুমাত্র এক টুকরা কাপড়। কিন্তু বাংলাদেশ যারা সচেতনভাবে ওন করে, বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, বাংলাদেশের জন্য রাজনীতি করেছে, সেই মানুষগুলোর কাছে এই এক টুকরা কাপড়টা আসলে কি, এটা তার কাছে তার জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই কাপড়টার মধ্য দিয়ে সে অনেক কিছু দেখে, অনেক কিছু বোঝে, অনেক কিছু তাকে বোঝানো হয়। এই কাপড়টার জন্য চিন্তা করে দেখেন যে আমাদের এই যে আর্ম ফোর্সেসের যে ট্রেনিং হয়, তাকে আসলে কি ট্রেন করা হয় যে এই লাল সবুজের এক টুকরা ভূখণ্ড অথবা পতাকার জন্য তোমাকে জীবন দিতে হবে। এবং সে তার বিএমএ ওথ যেটাকে বলে, তার যে 2 বছরের ট্রেনিং শেষে তাকে যে শপথ নিতে হয়, সেই শপথের ভিতরে এটা বলা থাকে
যে আমি সংবিধান রক্ষা করা, দেশের সভরেন্টি রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করবার জন্য আমার জীবন বিলায় দিব প্রয়োজনে। তাহলে প্রশ্ন হচ্ছে দেশের দামটা আসলে কত? এটা ডিপেন্ড করছে আপনি কার কাছে ওই জিনিসটার দাম চাইছেন। ধরেন একজন নারীর কাছে একটা শাড়ির যত দাম, একটা পুরুষের কাছে একটা শাড়ির আসলে কত দাম, অথবা যেই পুরুষ আপনার ভালো জুতা পরতে পছন্দ করে তার কাছে একটা শুয়ের যত দাম, যেই বস্তিতে থাকে যার স্যান্ডেল নাই, একটা বাটা স্যান্ডেলও যার কেনার সক্ষমতা নাই, তার কাছে ওই জুতাটার আসলে কত দাম। তো এই জন্য স্বাধীনতার দামটা কত, বাংলাদেশের দামটা কত, এটা ডিপেন্ড করছে কার কাছে আপনি জিজ্ঞেস করছেন। ধরেন পতিত স্বৈরাচারকে যদি জিজ্ঞেস করেন, দিল্লির কাছে যদি জিজ্ঞেস করেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকি যারা যারা আছে, ধরেন এই হাসিনা এবং তার যে অলিগার্ক, তার যে গ্যাং, অথবা এসালামের মতো চোর ডাকাত যারা আছে তাকে জিজ্ঞেস করেন এসালামের কাছে এই বাংলাদেশটার দাম কতটুকু। এসালামের কাছে বাংলাদেশের দামটা হইল 40টা ব্যাংক লুটপাট করার যত পরিমাণ টাকা অতটুকু। আপনি যদি বসুন্ধরাকে জিজ্ঞেস করেন বাংলাদেশের দাম কত, তো বসুন্ধরা বলবে এই হাউজিং করতে, আমার এই বসুন্ধরা করতে যতগুলো জমি দখল করতে হয়েছে অতটুকুর দাম হইল বাংলাদেশের দাম। আপনি যদি মেঘনা ফ্রেশ কোম্পানিকে জিজ্ঞেস করবেন, ও বলবে যে মেঘনার চর এবং ঘাট দখল করার জন্য যতটুকু মাটি নিতে হয়েছে অতটুকু হচ্ছে আমার বাংলাদেশের দাম। যারা চান্দাবাজ, যারা ছাপরি রাজনীতি করে, যারা টোকাই রাজনীতি করে, যারা বালুমহল, জলমহল, হাট ঘাট মাঠ দখলের রাজনীতি করে, ওর কাছে জিজ্ঞেস করবেন বাংলাদেশের দামটা কত, ও তার বাড়ির পাশের নদীর ঘাটের দামটা বলবে যে ওই ফেরিঘাটে 3 কোটি টাকা দাম ওঠে, ওর কাছে বাংলাদেশের দামটা হচ্ছে 3 কোটি। এজন্য যদি কোনো পতাকা বেচে দেওয়া লাগে, আমাকে আপনাকে কাউকে যদি মেরে ফেলার প্রয়োজন হয়, সে মেরে ফেলবে, নিঃসংকোচে মেরে ফেলবে। তো দামের বিষয়টা হচ্ছে বুঝের সাথে, কনসিয়াসনেস, যে আসলে তার বিবেক কতটুকু মাপতে পারে এই দাম। না, কিন্তু এইটাই কি আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল কিনা? না, আকাঙ্ক্ষা যদি প্রশ্ন হচ্ছে, আকাঙ্ক্ষাটা তো দামটা কিভাবে পরিমাপ করার কথা ছিল, আপনি কি আকাঙ্ক্ষাটা বুঝাইতে পারছেন কিনা জনগণের কাছে? আপনি আসলে জনগণকে, যে আমরা বলছি যে আপনি শুধু ডেটা স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমার দেশে শিক্ষার হার বলা হচ্ছে 70% প্লাস, 72%, 73%। রিয়েলি কারা? এই শিক্ষার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে টিপসই দিতে পারে অথবা স্বাক্ষর করতে পারে। যে আমি আসবো আবার, জি আসবো। জাহিদ ভাই, দাম নিয়ে আমরা কথা বলছিলাম, বাংলাদেশের দাম। ফুয়াদ ভাই তার মতো করে বলেছেন। আমি আপনার কাছে কিছু আরেকটু সুনির্দিষ্ট জানতে চাইব। বাংলাদেশের যদি এখন আমরা বলি, এখন যেসব এক্সিস্টিং রাজনীতি দল বাংলাদেশে রয়েছে, যারা রাজনীতি করছে, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য, এদের কাছে বাংলাদেশের দামটা এই মুহূর্তে কেমন, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি আসছি, তার আগে দু একটা কথা একটু যোগ করতে চাই। দাম তো আসলে ফুয়াদ ভাই অনেকভাবে দেখালেন, ইটস এ পারসেপশন, সবসময়ই তাই। মানে একটা ডায়মন্ড ওয়াটার প্যারাডক্স বলে একটা কথা প্রাচীনকাল থেকে আলোচিত হয়। মানে সক্রেটিস খুব অবাক হয়ে দেখলেন যে পানি ছাড়া আমরা বাঁচি না, সেই পানির কোনো দাম নাই, কিন্তু যে ডায়মন্ড থাকা না থাকার সাথে আমাদের জীবনের কিছু আসে যায় না, ওইটা এত দামি হয়ে গেছে কেন? সো ইটস এ পারসেপশন। আপনি যতক্ষণ মনে করবেন যে এই ডায়মন্ডটা প্রেশাস, এটা আপনার কাছে প্রেশাস, কদিন পর, যেমন আমার কাছে ডায়মন্ড প্রেশাস কিছু না, কেউ আমাকে নিয়ে একটা বিরাট ডায়মন্ড দিলে আই ডোন্ট বদার, আরেকজনের কাছে এটা একটা বিরাট ব্যাপার। সো পারসেপশনটা এরকম, এবং আমরা পারসেপশনগুলো আসলে তৈরি করি, এটা ফ্যাক্ট। আমার পারসেপশন তো উল্টা হতে পারে। আমার ফুয়াদ ভাইয়ের কথা শুনতে শুনতে একটা বিখ্যাত গানের দুটো লাইন হুবহু মনে থাকবে কিনা জানি না, অন্তত দুটো লাইন বলতে চাই। জন লেননের ইমাজিন গানটা, ওখানে একটা লাইন আছে এরকম, ইমাজিন দেয়ার ইজ নো কান্ট্রিজ, দেয়ার ইজ নাথিং টু ডাই, টু কিল অর ডাই ফর। মানে দেশ নাই, দেশ যদি না থাকে আপনি খুন করার জন্যও কিছু নাই, মারা যাওয়ার জন্যও কিছু নাই। এই যে আমরা একটা দেশ, একটা সার্বভৌমত্ব, কিন্তু একটা স্টোরি, ইটস এ স্টোরি তৈরি করেছি। আমি স্টোরি বলতে কিন্তু হালকা জিনিস বোঝাচ্ছি না, ইটস এ পারসেপশন। এই পারসেপশনটা তৈরি করেছি, এবং বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থায় স্টোরিটা এসেনশিয়াল, ইটস ক্রিটিক্যাল। এবং এই স্টোরি নিয়েই হারারির বিখ্যাত বই আছে সেপিয়েন্স, যে মানুষ স্টোরি তৈরি করতে পারে। মানুষ সত্যি তো এই একটা পতাকার জন্য, পতাকা পাবো এই জন্য মারা যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুইটা দেশের সোলজাররা মারা যাচ্ছে, টপদের কিছু হচ্ছে না, মারা যাচ্ছে। সো এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আমি এখন রাজনৈতিক দলগুলোর কথা যখন আনলেন, আমি একটু একটা জায়গায় পড়তে চাই, আমার খুব প্রিয় জায়গা। আমাদের 72 সংবিধানের অনেক সমস্যা আছে, এটা নিয়ে প্রচুর আলাপ আমরা, ইভেন ফুয়াদ ভাইরা তো ঐক্যমত্য কমিশনে গিয়েই করেছেন, এর আগেই আমরা এই আলাপগুলো টক শোতে করেছি, বিভিন্ন প্রোগ্রামে করেছি। কিন্তু এটা প্রিয়াম্বলের একটা জায়গা আমার খুব পছন্দ। আমরা কেমন রাষ্ট্র চেয়েছিলাম, তার মধ্যে এরকম লেখা ছিল, মানে আমরা একটা শোষণমুক্ত রাষ্ট্র চাই। সেখানে এই জায়গাগুলো আমি অক্ষরে অক্ষরে পড়ছি, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।
আমরা লিখেছিলাম। আর আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা তো ছিলই। আচ্ছা, এখন লিখলেই কি হয়ে যায়? উত্তর হচ্ছে না। মানে আমরা লিখের সাথে কি অক্ষরে অক্ষরে মেলাবো? আমেরিকা যখন তার প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছিল, সেখানে যা যা লিখেছিল সব কি অক্ষরে অক্ষরে হয়েছে? হয় না। কিন্তু আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে আমরা ভীষণ দূরে চলে গেছি। দ্যাটস দ্য কোয়েশ্চেন। আপনি এখন যে প্রশ্নটা করছেন, আমাদের যে কার্যকর রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলো কি এই যে আমি যা পড়লাম সেটা মোটা দাগেও কি মানার কথা ভাবে? বলে, অনেক কথাবার্তা বলে। আমার কাছে উত্তর হচ্ছে না, মোটা দাগেও ভাবে না। এখন আবার যদি জিজ্ঞেস করেন আমি কি জন্য ফ্রাস্ট্রেটেড, উত্তর হচ্ছে আমি ফ্রাস্ট্রেটেড না। একটা দেশ যেটা স্বাধীনতার পরদিন থেকে উল্টো পথে হাঁটা শুরু করেছে, মানে আমরা শেখ মুজিবের সময়, শেখ হাসিনার সময়, ৭৫ পরবর্তী সময়ে এসবে শুনতাম না। বাংলাদেশ ৭১ 16ই ডিসেম্বরের পর থেকেই উল্টো যাত্রা শুরু হয়েছে। তো সেই দেশটার মধ্যে আদতে এই জিনিসগুলো হবারই কথা ছিল। একটা কথা মনে রাখতে হবে, না এখন উল্টো পথে হাঁটছে না, আমরা অবশ্যই তাই, কিন্তু এখন একটু আসছি। আমরা উল্টো পথে হচ্ছে আমাদের এই টার্গেটের উল্টো পথে হাঁটছে। কিন্তু আবার আমরা যদি তুলনা করি, আমরা তো আবার তুলনা করতে পারি যে আমরা যে দেশটার সাথে ছিলাম তাদের অবস্থা, আমাদের এখনকার অবস্থা, সেটাকে যদি কম্পেয়ার করি, আমাদের আবার প্রাপ্তির জায়গাও আছে, নেই তা বলছি না। কিন্তু আমি উল্টো পথে হাঁটা বলছি এই যে আমাকে তো বলা হয়েছিল, আমাকে যুদ্ধে যাবার সময় সাম্য, মানবিক, আমাদের তো প্রক্লেমেশন সবাই বোঝে নাই, কিন্তু বেসিক কথাটা তো এটাই বলা হয়েছিল। আমরা পাকিস্তানের সাথে লড়াই করেছিলাম কেন? গণতন্ত্র একটা কারণ, ৭০ সালে নির্বাচনে জিতেছিলাম, ক্ষমতা দেয় নাই। আর কি সোনার বাংলা শ্মশান কেন? একটা পোস্টার ৭০-এর নির্বাচনের জন্য প্রধান হয়েছিল, খুব সহজভাবে, ব্রিলিয়ান্টলি দুই পাকিস্তানের মধ্যে বৈষম্য দেখাচ্ছিল, তাই তো? সেই জন্য আমাদের প্রথম শব্দটা হচ্ছে সাম্য। এইসব যদি টার্গেট হয়, সোনার বাংলা শ্মশান কেন কিন্তু গ্রাম গ্রাম ছেয়ে গিয়েছিল, গরিব মানুষ কিন্তু এটাকে পিক করেছিল। তো ওই সবের পয়েন্টে যদি ধরে আমরা উল্টো পথে ভীষণভাবে আছি, এতে কোনো সন্দেহ নেই। এখনো সেখানে রয়ে গেছি। যে আমরা এই যে উল্টো পথে রয়েছি, বাংলাদেশের দাম নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা এখান থেকে যদি একটু এখন বর্তমান অবস্থায় আসি, আইন শৃঙ্খলার অবনতির কথা নতুন করে বলবার কিছু নেই। আমরা হাদির ঘটনাও জানি, সিঙ্গাপুরে গিয়েছেন, সুস্থ হয়ে ফিরে আসুক, সবাই তাই চাচ্ছে, পুরো বাংলাদেশ। সেখানে দাঁড়িয়ে আজকে প্রধান নির্বাচন কমিশনার একটি কমেন্টস করেছেন। তিনি বলেছেন যে এ ধরনের ঘটনা ঘটতেই পারে যে কোনো নির্বাচনের আগেও ঘটেছে। তিনি একটা নামও বলেছেন যে এই হত্যাকাণ্ড হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা, তিনি এটি বলেছেন। এই যে তারই বলাটা একটা স্লিপ অফ টাং, অনেক সময় আমরা বলে ফেলি, কথা বলতে গিয়ে বিভিন্ন সময় বলি, মানে সেরকম বলা নাকি এটি ভেবে চিন্তেই উনি আগামী নির্বাচনের সামনে কেমন একটি কমেন্ট করলেন? কিন্তু হাদির উপর যে হামলার বিষয়ে কথা বলেছেন, বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, এটি এই নির্বাচনকে সামনে রেখে আপনারা যারা প্রার্থী রয়েছেন, আপনাদের কাছে বিষয়টি অসময়ের সংকেত মনে হয় কিনা? আপনার উপর একটি হামলার ঘটনা ঘটেছিল আপনার নিজ নির্বাচনী এলাকায়, আরও দুই একটি ঘটনা ঘটছে, এটি শঙ্কা তৈরি করে নাকি বিচ্ছিন্ন ঘটনাই? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন তাদের সবার মধ্যেই দেখবেন যে যত সুন্দর করে স্যুট কোট টাই পরে বড় বড় জিপে করে ওনারা আগে পিছনে বাঁশি বাজানো, তারপরে হর্ন বাজানো, পুলিশ ফোর্স নিয়ে তারা আসা যাওয়া, এগুলোকে তারা যত এনজয় করেন, তারা দায়িত্ব পালন করার জন্য এই লেভেলের কেপেবল না। তারা আসলে খুবই অযোগ্য তার জায়গা থেকে, অধিকাংশ লোক। এর মানে আমি বলছি না যে খুব ব্রিলিয়ান্ট, বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট আমলা নাই, তা না। আমি পার্সোনালি অনেক আমলাদেরকে চিনি যারা হাইলি ডেপ্রাইভ, তাদেরকে কারেক্টলি এবং তাদের মেরিট ওয়াইজ তাদেরকে সাফিসিয়েন্টলি রিওয়ার্ড করা হয় না। তো এখন এইটা আমাদের দেশের টোটাল অ্যাক্রস দ্য বোর্ড, স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন একই রকম রেকলেস কমেন্ট করতেছে, একের পর এক রেকলেস কাজ করে যাচ্ছে। জুডিশিয়ারিতে যে ঘটনাগুলো ঘটতেছে, এই যে শুটার বের হয়ে আসলো জামিনে, প্রায় 80% আওয়ামী লীগের নেতাকর্মীরা গত 1 বছরে 16 মাসে বের হয়ে আসছে জামিনে, এই যে টোটাল কাজগুলো ঘটতেছে, এতে দেখবেন যে পুরো রাষ্ট্র কিন্তু বিব্রত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু রাষ্ট্রের কোনো সেকশনের ভিতরে আপনি এই সেন্স অফ মানে এম্বারাসমেন্টটা দেখবেন না যে ওয়েদার তার ভালো পারফর্ম করছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে এইটা হচ্ছে একটা অযোগ্যতার লক্ষণ আর কি, যে আপনি যখন সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছেন না, অথবা কিভাবে করবেন বুঝে উঠতে পারতেছেন না, অথবা সিচুয়েশনের নিয়ন্ত্রণ নিতে পারছেন না, তখন কি করবেন আপনি? হ্যাঁ, এই যে হাসিনা বললো না যে এই মুক্তিযুদ্ধের এই অমুকরা পাবে না, কোটা পাবে না, রাজাকারের নাতি নাতনিরা পাবে, মানে এইটা তো একটা স্টেটমেন্ট হইতে পারে না। আপনি কোটার পার্সেন্টেজ নিয়ে কথা বলতে গিয়ে আপনি তো একটা ডিফারেন্ট ওয়েতে কথাটা বলতে পারতেন। এটা সে কেন করছে? সে বদার্ড না, সে কাউরে পাত্তা দিল না, মানে এটাই। এরা কি পাত্তা দিচ্ছে না? মানে ব্যাপারটা এরকম যে রেকলেস, ইনকম্পিটেন্স, মানে বোথ এই জিনিসটা তার যোগ হয়েছে এখানে। থার্ড হচ্ছে তারা আসলে আমাদের এই প্রোটেকশনের যে মানে সিকিউরিটির যে জায়গাটা, ঝুঁকির জায়গাটা, এটা আসলে বোঝেন না।
এইটা আমরা যারা তৃণমূলে রাজনীতি করছি না এর বাইরের লোকরা আসলে টের পাবেন না, যারা আসলে প্রাইভেট লাইফ লিড করেন এবং ওনাদের মতো যারা সরকারি জীবনযাপন করেন, হাইলি সিকিউরড অফিসে থাকেন, হাইলি সিকিউরড প্রোটোকল মেনটেন করেন, হাইলি সিকিউরড এলাকায় রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকেন, সামনে পিছনে পুলিশ প্রোটোকল, এটা নিয়ে যে হাঁটেন সে তো আসলে এই ঝুঁকিটা বুঝবে না যে সর্বহারার লোকজন, আমার এলাকার রাজনৈতিক প্রতিপক্ষরা সর্বহারার আন্ডারগ্রাউন্ডের লোকজন বাড়িতে পাঠাচ্ছে রে কী করবার জন্য, কখন আসি কখন যাই, কতক্ষণ থাকি না থাকি, নেক্সট টাইম কবে ফিরবো, এইটা যে একটা ঝুঁকি ক্রিয়েট করতেছে। অথবা এক সপ্তাহ পরেও কেন আমার উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ধরবার কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না প্রশাসনে, তখন সে বোধ করছে যে আসলে তো এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আরেকজন কমিশনার বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, ওনাদের নিয়ন্ত্রণে আছে মানে হচ্ছে কাগজপত্র নিয়ন্ত্রণে আছে, যেমন কিছু ঘটে নাই। জাহিদ ভাই, এই যে একটি কথা মানে শুনলেন, এর পরিপ্রেক্ষিতে আবার অন্তর্বর্তী সরকার বিবৃতি জারি করলো যে যারা প্রার্থী, সংসদ সদস্য প্রার্থীরা চাইলে প্রোটোকল নিতে পারবে বা লাইসেন্স করা অস্ত্র নিতে পারবে। এটি বলার পরে আবার ওই দিনই ইসি থেকে একজন নির্বাচন কমিশনার বা ইসি বলল যে তাদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মানে এই যে সমন্বয়হীন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও আমরা এটি সমন্বয়হীনতা বলতে পারি না, কিন্তু এই অবস্থা কেন? আসি ফুয়াদ ভাই নিজে ইলেকশন করছেন এবং উনি একটা ঝামেলায় পড়েছেন, ওনাকে হামলা করার চেষ্টা হয়েছে। আর খুব খারাপ কিছু হয়নি, কিন্তু যতটুকু হয়েছে আমরা এটাকে খুব স্ট্রংলি কন্ডেম করি। সো ওনার জায়গায় ওনার কনসার্ন আমি বুঝতে পারি, ওনাকে আবার যেতে হবে, উনি হুমকির মুখে আছেন। প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যটা আমি আজকে দেখেছি, আমি কয়েকবার দেখে বোঝার চেষ্টা করেছি উনি আসলে, কয়েকবার দেখেছি ভিডিওটা, আমি বোঝার চেষ্টা করেছি উনি আসলে কী বলতে চান। এটা খুবই রং মেসেজ দিয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মনে হলো যে উনি ব্যাপারটাকে এক ধরনের আশ্বস্ত করার চেষ্টার কারণে বলছেন। মানে বিচ্ছিন্ন ঘটনা বললে কি হয়, যখন আপনি বলছেন যে এটা একটা পরিকল্পিত ঘটনা, এটার মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা আছে, মজার ব্যাপার সিইসি এটা বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম রিয়াকশনেই বলেছেন এটা নির্বাচন বানচাল করার চেষ্টা হিসাবে আছে। তো এখন উনি সম্ভবত চেষ্টা করেছেন এটা বলার জন্য, কিন্তু খুবই হালকা ঢঙে বলেছেন, নরমালাইজ করার একটা চেষ্টা। নরমালি না, মানে এটা হতে পারে কিন্তু নির্বাচন হবে, মানে এই যে মানুষকে একটু আশ্বস্ত করার চেষ্টা। কারণ জনাব ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে আমরা আদৌ কি বুঝি জানি না, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অ্যানালিজ করার চেষ্টা করি, কিন্তু আমাদের পরিচিত অনেকেরই মনে করেন হয়তো যে আমরা হয়তো অনেক বেশি বুঝতে পারি। জানতে চেয়েছিলেন এই ঘটনার সাথে সাথে যে এই নির্বাচন কি হবে, আমি প্রশ্ন কিন্তু শুনেছি, ফলে ওই কনসার্নটা উনি দূর করতে চেয়েছেন, কিন্তু এটা একেবারেই সঠিক পথ ছিল না। উনি অত্যন্ত হালকা ঢঙে কথা বলেছেন, এটা কোনোভাবেই ঠিক হয়নি। পরে যদি বললাম যে সমন্বয়হীনতা তো আছেই, কারণ এখন নির্বাচন কমিশনের সঙ্গে যদি প্রধান উপদেষ্টা কার্যালয়ে সমন্বয়হীনতা থাকে তাহলে নির্বাচন কোন পথে? নিশ্চয়ই প্রবলেম্যাটিক হবে। কিন্তু আমরা একটা কথা একটু বলে রাখা ভালো, আমরা কতগুলো তাত্ত্বিক কথা বলতে পারি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনই আসলে এখন পুরো ড্রাইভিং সিটে, এটাই হয়। কিন্তু বাংলাদেশে আমরা বহুদিন থেকে দেখছি, এই কারণে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি, এখনও পুরো সুরাহা হয়নি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার লাগবে এটা সব দল একমত হয়েছে। কারণটা কি? কারণ এখানে সরকারও খুব সিরিয়াসলি ম্যাটার করে। সো আমি মনে করি যে নির্বাচন কমিশন এবং সরকারের এই সমন্বয়হীনতা দূর হতে হবে। যেটা আরেকটা প্রশ্ন করতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার যেখানে বলছেন যে নির্বাচিত হলে একটি জাতীয় সরকার করবেন, ঐক্যের কথা বলছেন, একসাথে চলবার কথা বলছেন, সেখানে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ছিল, সেখানে বিএনপি যায়নি। এটি কি সঠিক সিদ্ধান্ত ছিল? বিএনপি একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল না। আমি মনে করি বিএনপির উঁচু পর্যায়ের, সর্বোচ্চ পর্যায়েরই কোনো একজন নেতা যারা দেশে আছেন তাদের যে কোনো একজন এখানে যাওয়া খুবই জরুরি ছিল। একটি অনুষ্ঠান করছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, খুব সর্বদলীয় বলা হয়েছে, এবং ওসমান হাদির যে প্রতিষ্ঠান, এটা একটা আসলে ঠিক রাজনৈতিক বা সামাজিক সংগঠন বলবো, ইনকিলাব মঞ্চ, এই মঞ্চে সবাই যখন গেছে, বিএনপির একজন প্রতিনিধি যাওয়া, তার সলিডারিটি দেখানো আমি মনে করি খুবই জরুরি ছিল। বিএনপিটা ভুল করেছে। মানে এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত, এটা কি মির্জা আব্বাসের সঙ্গে যেহেতু একটি ঘটনা ঘটেছিল তার কোনো রেশ? আমি একটু যদি বলি, আসলে মির্জা আব্বাসের সাথে যেটা ঘটেছে, বিএনপি ম্যাচিওরড ওয়েতেই সেটা সামাল দিয়েছে। মির্জা আব্বাস এটা নিয়ে কনফ্লিক্টে যাননি, এবং কিছু ভুল বোঝাবুঝি হতে গিয়েও সেখান থেকে সরে এসছে। আমাদের মনে আছে মিস্টার রুহুল কবির রিজভী একটা ফেক ছবি, এআই জেনারেটেড ছবি নিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন। আবার আমরা সাদিক কায়েমকেও পরে দেখেছি মির্জা আব্বাসকে নিয়ে যেটা করেছেন। সো ইটস আ ভেরি গুড সাইন। সো এগুলো মিটে গেছে। আর একটা কথা বারবার বলতে হবে, এখন দীর্ঘ আলোচনার সুযোগ নাই, আমি খুব ফাস্ট কয়েকটা কথা বলি।
আরব স্প্রিং এর কয়েকটা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, ওরা সরকার পতন প্রাথমিকভাবে করতে পারেনি, মিশরে, সিরিয়াতে, লিবিয়াতে এবং ইয়েমেনে। যেগুলোতে হয়েছিল মিশরে এবং তিউনিসিয়াতে, মিশর তো একেবারে এখন মিলিটারি সরকারের অধীনে, তিউনিসিয়া তো শেষ পর্যন্ত নানান চড়াই উতরাইয়ের পর প্রায় বেনালি একজন, কাইস সাইদ প্রায় বেনালি হয়ে গেছেন। কারণটা কি জানেন? দুইটা দেশে কেন এই ঘটনা ঘটেছে? অভ্যুত্থানের শক্তিগুলো পরস্পরের মধ্যে ফাইট করতে করতে এই দুটো দেশে একদম একই ঘটনা। বাংলাদেশে সেদিকেই মনে হয় নির্বাচন হয়েছে, সেজন্য আমি বলছি সেদিকে আমরা যাক চাই না, আমাদের এটা শেখার আছে, সর্বোচ্চ সংযম মনে হচ্ছে সর্বোচ্চ সেদিকে ছাড় দিতে যাচ্ছি হবে। আমরা না যে ফোদ ভাই, আজকে আমরা যতগুলো বিক্ষোভ দেখলাম, আজকে অনেকগুলো ঢাকায় বিক্ষোভ হচ্ছে ওসমান হাদিকে কেন্দ্র করে, সেখানে আমরা দেখলাম যে ভারত বিরোধী নতুন করে কথা আসছে, তরুণ যারা রয়েছে, নেতৃত্ব রয়েছে, এবং সেখানে আগামী কয়েকটা 2-3টা ডেট দেওয়া হয়েছে, ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে, 25 তারিখের মধ্যে যদি এই করা না হয় বাংলাদেশে ভারতীয় সকল প্রতিষ্ঠান যাতে সেগুলো আর ব্যবহার উপযোগী না থাকে বা সেগুলো যাতে অ্যাক্টিভ না থাকে তার জন্য তারা দাবি তুলেছে। হঠাৎ করেই কি ভারত বিরোধিতা আবার শুরু হলো কিনা ওসমান হাদির এই হামলার কারণে, বা ওসমান হাদির হামলার সঙ্গে ভারতের কোনো কানেকশন আপনারা খুঁজে পান কিনা? তো সংগঠনের সদস্যদের নাম এসছে, সে দেশে আছে, পালিয়ে গেছে, অনেক কথাবার্তাই চলছে। আজকে নতুন করে ভারতকে নিয়ে, পার্শ্ববর্তী দেশ ভারতকে নিয়ে দেখলাম বিভিন্ন দল, বিভিন্ন যারা ছাত্র নেতারা অনেক কথা বলছেন, মানে হঠাৎ করে এদিকে কেন যাচ্ছেন বা গেল সবাই? নতুন তো না আসলে, মানে বাংলাদেশে অফিসিয়ালি ভারতের বিরুদ্ধে তো মুক্তিযুদ্ধের সময় থেকেই দ্বিমতের আলোচনা আছে। ইভেন দেখেন আমাদের প্রবাসী সরকারটা কোথায় গঠিত হবে এটা নিয়ে তো বিতর্ক আছে। আমাদের যারা সেক্টর কমান্ডার ছিলেন তারা তো সব মিলিটারি অফিসার ছিলেন, আমাদের কোনো সেক্টর কমান্ডার কিন্তু ভারতে প্রবাসী সরকার করতে রাজি হন নাই, ইনক্লুডিং জেনারেল ওসমানী। তারা চাইছিল আমরা চিটাগং হিল ট্র্যাক্সে করি, এই জায়গাটা গহীন জঙ্গল, আর্মস ক্যারি করা এদিকে সেদিকে, যদি কারো সাপোর্ট লাগে ভারতের অংশ থেকে তাহলে সেটা আমরা ইজিলি করতেই পারবো, এমনিতেই করতে পারবো, যদি বার্মা থেকে নেওয়া লাগে সেটা করতে পারবো, এবং আমাদের একটা সেফগার্ড থাকবে এই জায়গাটাতে। মাওলানা ভাসানী চেয়েছিলেন এটা লন্ডনে করতে, আমরা স্বাধীন হব কিন্তু দিল্লির আধিপত্যবাদকে মেনে নিয়ে স্বাধীন হইতে চাই নাই। তাহলে মাওলানা ভাসানী কেন বলেছেন? মাওলানা ভাসানী বলেছেন আমাদের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বড় হচ্ছে লন্ডনে, আর্থিক সাহায্য সহযোগিতা লাগবে, আন্তর্জাতিক সমর্থন লাগবে বিদেশিদের, জাতিসংঘ থেকে শুরু করে, সেটা আমরা লন্ডন থেকে পাবো। তাহলে ভারতের প্রশ্নে আমাদের দ্বিমতের জায়গা তো মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় ছিল। নভেম্বর মাসে বেড়ে গেল কিনা আবার আজকে? না, বেড়ে গেল না, যেটা হচ্ছে যে এটা ভিজিবল হয়েছে। আওয়ামী লীগের আমলেও মানুষ ইকুয়ালি প্রচণ্ড ভারত বিদ্বেষী ছিল, এটা আপনি প্রকাশ করতে পারেন নাই, ভয়ে, র্যাব, খেলাধুলার ক্ষেত্রে ডিজিএফআই, এনএসআই, গুম খুনের কারণে হয় নাই। আমাদের নদীর পানি আমাদের হিস্সা থেকে বঞ্চিত করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে। কিন্তু এখন যদি ভারতীয় দূতাবাস ঘেরাও করা হয় কিংবা অন্যান্য জায়গায় ঘেরাও করে, এটা কি ভালো হবে? কোনো সমস্যা নাই তো, এই মানে এগুলো তো অনেক কমে গেছে। আমরা যখন ছাত্র রাজনীতি করছি, জাহিদ ভাইয়ের মনে থাকার কথা, এই বামপন্থীরা গিয়ে আমেরিকার দূতাবাস ঘেরাও করে, তারপরে ভারতের দূতাবাস ঘেরাও করে, এগুলো তো খুব নর্মাল। জাসদ ভারতের দূতাবাস অ্যাটাক করছে না, লোক মারছে এগুলো না। নর্মাল হবে এখন এই মুহূর্তে? একটু তার আগে একটু আসি, আমি আসছি পয়েন্টে জবাব দেব। মানে যে ভারতের প্রবলেমটা কি, আগুনে ঘৃতাহুতি বলে না, আগুন জ্বলছিল, একটা সাস্টেইনড আগুন, মানে আপনি আবার ঘি দিচ্ছেন, আগুনটা বেড়ে যায়। গতকাল ভারত সরকারি একটা স্টেটমেন্ট দিয়েছে, খেয়াল করেছেন? বাংলাদেশ তাদের হাই কমিশনারকে ডেকে 2-3টা কথা বলেছে যে তোমার মাটিতে বসে হাসিনা সংঘাত উস্কে দিচ্ছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, ওকে এটা বাধা দাও। হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কামাল সাহেব তাদেরকে ফেরত দাও, আর এই সন্ত্রাসীরা যদি ভারতে যায় আমাকে ফেরত দাও। আচ্ছা, এখন বাংলাদেশের মাটিতে, ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কাজ হয় না, মানে এমন যদি হয়তো শেখ হাসিনা গোপনে একটা চ্যাট গ্রুপে কথা বলছে, আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি, উনি পাবলিকলি ওদের পেজে জনাব আরাফাতের ইউটিউব চ্যানেলে প্রতিদিন, ওনার প্রতিদিনে, যেমন আমি তো প্রতিদিন টেক দিই, উনি শেখ হাসিনা কিন্তু এখন প্রতিদিন টেক দেয়, এবং প্রত্যেকটা হচ্ছে বাংলাদেশে কিভাবে সংঘাত করতে হবে। একজন বলছে আমরা এটা করব, মানুষ খুন করা, করে দেখাও, কথা বলো না, এসব হয়েছে। এরপরও ভারত বলছে তাদের মাটিতে বসে কিছু হচ্ছে না। তো প্রবলেমটা কোন জায়গায়? সে 71 থেকে বলি, আর ইভেন আমরা শেখ হাসিনার পতনের পরের কথাও যদি বলি, আমি এই প্রসঙ্গে একটু যোগ করতে চাই। কিছুদিন আগে শেখ হাসিনার যে রায়ের পর শ্রীরাধা দত্ত, মানে উনি ভারতীয় একজন ইন্টেলেকচুয়াল, একটা ইউনিভার্সিটি টিচার, বাংলাদেশ ইস্যুতে প্রচুর কথা বলেন, লেখেন এবং ডিপ স্টেটের সাথে কানেক্টেড, তিনি শেখ হাসিনাকে অ্যাকিউজ করছেন যে শেখ হাসিনা যে উস্কানি দিচ্ছেন ওই যে রায় নিয়ে আগুন জ্বালানো হচ্ছে, যে উনি এগুলো করছেন এবং তার চলে যাওয়া উচিত পদ থেকে, এগুলো শ্রীরাধা দত্ত বলছেন, আমি বলছি না। তো সেই ভারত যখন আপনার সামনে এই মারাত্মক রকম ডিনায়াল, যেটা একেবারে আপনার চোখের সামনে, আপনি এখনই ইউটিউবে ঢুকে শেখ হাসিনা বাংলাদেশে দেখা যায়, তো এই যখন প্রেক্ষাপট হয়,
তখন খুব স্বাভাবিকভাবে মানুষ এগুলো করবে। এবং এই যে দূতাবাস যে ঘেরাওয়ের কথা, আসলে দূতাবাস ঘেরা একটা প্রতীকী ব্যাপার, এটা এমন কিছু না যে আপনি আসলে ওখানে চলে যেতে পারবেন, ওখানে হামলা করতে পারবেন, এগুলো এত ঠিক একইভাবেই ভারতের যেমন আপনি কথা বললেন, ঠিক একইভাবে দেখি আমাদের যারা বাংলাদেশের বলা হয় সুশীল সমাজ বলা হয়, আমরা যেমন একজন আজকে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে আজকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হলো 5 দিনের। মানে এই যে এদের বিরুদ্ধেও একটা জনমত তৈরি হয়ে যাচ্ছে অনেক বাংলাদেশে, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন। নিশ্চয়ই। মানে এটি আসলে দোষটি কোন দিকে বলবেন, কারা আসলে এখানে? আচ্ছা, প্রথমে একটা কথা মনে রাখা দরকার, জনমত মানেই সবসময় সহি কথা না। ভারতে তো জনমত তৈরি করতে বিজেপি প্রস্তুত হয়েছে যে মুসলমানরা ভারতকে শেষ করে দিচ্ছে, সো মুসলমানকে শেষ করে দাও, দলিতদেরকে শেষ করে দাও। দলিতরা টেকনিক্যালি হিন্দু, কিন্তু তাদেরকেও, সো জনমত তৈরি হয়েছে। সো জনমত তৈরি হওয়া মানেই কিন্তু ওটা সত্য বা সঠিক ব্যাপার না। জনাব আনিস আলমগীরের এই ব্যাপারটাকে আমি খুব স্ট্রংলি কন্ডেম করি। আমরা এই সরকারের সময় একটা প্রশংসা সরকারের করতাম, মত প্রকাশের স্বাধীনতায় অন্য ধরনের সমস্যা আছে। অনেক কোনো ক্ষেত্রে মব তৈরি হয়েছে, কেউ ব্যক্তিগতভাবে নানান কিছু করতে চেষ্টা করেছে, কিন্তু সরকার এইসব জায়গায় খুবই ছাড় দিয়েছিল। সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে খুবই টাফ কথাবার্তা বলা হয়ে গেছে। কিন্তু জনাব আনিস আলমগীরকে একটা যে মামলার কথা বলা হয়েছে, আমি এটা কোনোভাবেই গ্রহণ করি না। মামলাটা দেয়া যায়, ফুয়াদ ভাই দেওয়া হয়, একদম তাই। উনি আসলে মূলত কি করেছেন, উনি আওয়ামী সিম্প্যাথাইজার, কোনো সন্দেহ নাই। ওনার সাথে আমরা টকশো করেছি, দ্বিমত করেছি, ফাইট করেছি, ঝগড়াঝাটিও অনেকে নিয়ে এই প্রশ্নগুলো রয়েছে। তো সুতরাং তাদের কথা বলার জায়গাটা রাখতে হবে। মানে আমি এটুকু বলি, শুধু আমরা খুব গণতন্ত্রের কথা বলি, তো গণতন্ত্র মানে হচ্ছে এমন মানুষের সাথেও থাকা যাকে আপনি আসলে কোনোভাবেই সমর্থন করেন না, গ্রহণ করতে পারেন না। উনি যতক্ষণ পর্যন্ত আইন দ্বারা নির্ধারিত কোনো ক্রাইম না করছেন, তার বক্তব্যকে ক্রিমিনালাইজ করা যাবে না। এই যাদের কথা নিয়ে আমরা কথা বলছি, তারা কি আইন দ্বারা নির্ধারিত বিষয়ের মধ্যে আছেন, নাকি আইন অমান্য করেও কথা বলছেন? আমি যারা এই যে টকশোতে কথা বলে, বা আমরা যাদেরকে সমাজে বুদ্ধিজীবী সুশীল সমাজ বলি, তাদের বিষয়ে বলছিল জাহিদ ভাই যে যতক্ষণ পর্যন্ত আইনের ব্যত্যয় না ঘটে গণতন্ত্রের জন্য ততক্ষণ তাকে কথা বলতে দেওয়া উচিত। যে যাদের নিয়ে কথাগুলো হচ্ছে তারা কি এই যে সে কথাটি বললেন মধ্যে আছে কিনা? প্রশ্ন হচ্ছে যে আপনি এই ফ্রেমের ব্যাপারে তো আমরা শুরু থেকে বলেছিলাম যে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে মতামত তৈরি করা যাবে না, এই মর্মে একটা ফ্রেম তৈরি হোক যে আসলে কি বলা যাবে কি বলা যাবে না। এখন অনেক মানুষকে আমাদের প্রচণ্ড অপছন্দ হয়, অথবা তার সাথে আমাদের দ্বিমতের জায়গা থাকতে পারে, কিন্তু যদি তাকে কোনো ফৌজদারি অপরাধে নিতে হয় তখন তো অবশ্যই আইনের ফ্রেম লাগবে। এবং গণতন্ত্রের প্রবলেমও হচ্ছে যে ওই যে জাহিদ ভাই যেটা বলেছে যে আপনি যার সাথে একমত না তার সাথে বসেও আপনাকে কথা বলতে হয়। তো সেই জন্য এই ঘটনাগুলো কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ, বরং তার থেকে যারা খুবই বাজে পারফর্ম করতেছে 2-4 জন উপদেষ্টাকে যদি আপনার রিমান্ডে নেওয়া হইতো, অনেক বেশি এলাকার মানুষ খুশি হইতো। ওসমান হাদির এই ঘটনার পরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর 2-1 জন গুরুত্বপূর্ণ লোককে যদি রিমান্ডে নেওয়া হইতো, দেশের মানুষ অনেক বেশি খুশি হইতো। ফজলজি, আর জানতে যে আজকে মির্জা ফখরুল বলেছেন যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা নতুন করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নস্যাৎ করতে চায়। মূলত আমরা যদ্দূর বুঝি জামাতকে উদ্দেশ্য করে বলেছেন। মানে এই কথাগুলো দিন আবার আসছে বিএনপি জামাতের মধ্যে এই 54 বছর পরে, যারা একসঙ্গে রাজনীতি করেছে গত কয়েক দশক। কেন? এইটা হচ্ছে যে একটা জেনারেশনাল মাইন্ডসেট আছে, যারা ধরেন 60-70-এর দশকে বড় হয়েছে, একটা ভিন্ন ধারার রাজনীতি করেছে, ওই বয়ানের মধ্য দিয়ে যাদের পলিটিক্যাল কনসিয়াসনেস ডেভেলপ করেছে, তাদের এই ফ্রেম আসলে নতুন করে পরিবর্তন করা যাবে না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে অনেক রাজনৈতিক দলের অনেক নেতার মনে হচ্ছে যে ইসলামপন্থীদের সাথে আমার দূরত্বের জায়গাটা পরিষ্কার করতে হবে, তা না হলে দিল্লি ভারতের মন জয় করা যাবে না। থার্ড হচ্ছে আওয়ামী লীগের ভোট, ভোট বাড়বে। আওয়ামী লীগের যে তৃণমূলের ভোট আছে, তারা বোধ করছে যে মৌলবাদীদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে কথা বলে 71 এসে টেনে নিয়ে আসলে এই সেকশনের ভোটটা হয়তো আমি এনশিওর করতে পারবো যে এটা আমার বক্সে আসবে। এগুলো কাজ করতেছে, কিন্তু 24-এ কিন্তু বাংলাদেশ বদলে গেছে। অতীত কচলানোটা মানুষ খুব বেশি পছন্দ করে না তরুণরা। অতীত কচলালে ভোট বাড়বে কিনা? বাড়তে পারে, আমি আবার একটু দ্বিমত করি। সেটা হলো ছোট করে মানে এগুলো কেন আসছে, আবার এটা যে শুধুমাত্র অনেক গভীর পরিকল্পনার বাইরে। আপনি যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকে তাকে আপনি চেষ্টা করবেন তাকে ঘায়েল করতে হবে। ঘায়েল শব্দটাই বলছি, আমাদের দেশে এগুলোই করে। ধরুন জামায়াতে ইসলামী একটা সরকারের অংশ ছিল, সেই সরকার 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বলে আলাপ মাঠে এনেছে। ওর নৈতিক কোনো অধিকার কিন্তু নেই, তাদেরকে পদত্যাগ করে ফেলে নাই যে 2-50 সরকারে থাকবো না। হ্যাঁ, তারা এটা করেন নাই। এবং এই তথ্যটাও ভুল, কিন্তু এটা শেখ হাসিনার তথ্য। আমরা এগুলো অনেক ডিবাঙ্ক করছি শেখ হাসিনার সময়, ফুয়াদ ভাই সহ। তো এইগুলো এইসব কারণে এখন ভোটের হিসাব আসলে দিনের শেষে দলগুলো এটা করবে। এখন আমি যেটা মনে করি যে 71কে নিয়ে আসলে নতুন সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা হলো
নতুন করে ৭১-কে নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, সমস্যা নেই তাতে। জি, এই কারণে আবার পাল্টা কথাগুলো আসছে। আমি এইটুকু বলে শেষ করি, ১৭৭৬-এ আমেরিকার স্বাধীনতা পেয়েছে, আর একটু তার ২০৪ বছর পর হাওয়ার্ড জিনের পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বেরিয়েছে ২০৪ বছর পর। ওটা ২০০ বছরের যে হিস্ট্রি সেটাকে রীতিমতো চ্যালেঞ্জ করেছে। সো আমার কাছে মনে হয় এগুলো আলাপগুলো থাকুক, চলুক, এটা ভালোই হবে। আচ্ছা এক কথা উত্তর দেবেন। তারেক রহমান আজকে বলেছে ওসমান হাদির গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করবে। সম্ভাবনা আছে। ধরুন প্রার্থীরা ভয় পাবেন। আমি যদি প্রার্থী হতাম, ফুয়াদ ভাই শুধু প্রার্থী নন, উনি হাদি যে কাজগুলো নিয়ে চ্যালেঞ্জে পড়েছেন, আওয়ামী লীগ, ভারতের বিরোধিতা, এই ভয় তৈরি করবে। আর যেটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, পরস্পরের মধ্যে আমরা সংঘাত তৈরি করে ফেলতে পারি।